ভাবুন তো একবার শত শত বছর ধরে একটা দেশে বাস করার পর শুধু একটা আইনের জোরে আপনি আর সেই দেশের নাগরিকই নন। আইন করে পরিচয়হীন মানেটা কি? মানে হলো একটা কলমের খোঁচায় একটা গোটা জনগোষ্ঠীকে তাদের নিজেদের দেশ থেকেই মুছে ফেলা হলো। চলুন দেখি এটা কিভাবে ঘটল। তো এই রোহিঙ্গারা কারা? ওরা আসলে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটা মুসলিম জনগোষ্ঠী। এমন না যে তারা হুট করে চলে এসেছে। শত শত বছর ধরে ওখানেই তাদের বাস। তাদের নিজেদের ভাষা আছে, সংস্কৃতি আছে। একসময় তারা আরাকান রাজ্যেরই অংশ ছিল। কিন্তু এরপর এলো ১৯৮২ সাল। এই সালটা সব ওলটপালট করে দিল। মিয়ানমারের মিলিটারি সরকার একটা নতুন নাগরিকত্ব আইন নিয়ে আসলো, আর ঠিক এই আইনটাই রোহিঙ্গাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। ব্যাপারটা কি ছিল জানেন? আইনটা বলছে যে দেশে ১৩৫টা জাতিগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকার করা হবে, কিন্তু সেই ১৩৫টা জাতির লিস্টে রোহিঙ্গীদের নামই রাখা হলো না। সোজা কথায় তাদের পরিচয়টাই অস্বীকার করা হলো। এ সংখ্যাটা একবার দেখুন, ১ মিলিয়নেরও বেশি। ভাবা যায়? শুধু একটা আইন পাশ হলো আর রাতারাতি ১০ লাখের বেশি মানুষ হয়ে গেল রাষ্ট্রহীন, নিজের দেশেই তারা হয়ে গেল পরবাসী। কিন্তু এটা ছিল কেবল গল্পের শুরু। পরিচয় তো কেড়ে নেওয়া হলো। এরপর কি? এরপর শুরু হলো শারীরিক নির্যাতন। আর এটা একদিনের ঘটনা না, বরং দশকের পর দশক ধরে চলতে থাকা এক ভয়ঙ্কর চক্র। এই চক্রটা সময়ের সাথে সাথে আরও ভয়াবহ হতে থাকে। দেখুন, ১৯৭৮-এ প্রথমবার বড় আকারে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। তারপর ১৯৯২, ২০১২ আর ২০১৬-তে মিলিটারির ক্লিয়ারেন্স অপারেশন শুরু হয়। প্রতিবারই নির্যাতনের মাত্রা বাড়ছিল, যা ২০১৭ সালে গিয়ে চূড়ান্ত রূপ নেয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কয়েক দশকে যত মানুষ পালিয়েছে, ২০১৭-তে শুধু এক ধাক্কায় তার চেয়েও অনেক বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। আগের সব নির্যাতনকে এটা যেন বামন বানিয়ে দেয়। আবারও এই সংখ্যাটা দেখে বোঝার চেষ্টা করুন। ৭.৫ লাখের বেশি, মাত্র কয়েক সপ্তাহে। একবার ভাবুন তো, কি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যে এতগুলো মানুষ সবকিছু ফেলে পালিয়ে আসতে বাধ্য হল? এই যে এত সংখ্যা, এত ডেটা, এর আড়ালে তো আসলে এক একটা মানুষের জীবন, তাই না? এই পুরো বিপর্যয়টাকে বুঝতে হলে আমাদের একজনের চোখে দেখতে হবে। সেনুয়ারার গল্প, মাত্র ৩৩ বছর বয়স, ৫টা বাচ্চার মা। তার জীবনটাই যেন এই পুরো সংকটের একটা প্রতিচ্ছবি। সেনুয়ারা নিজের ভাষায়, আমরা আমাদের জমিতে সবজি চাষ করতাম। মানে একটা একেবারে সাধারণ, শান্তিতে ভরা জীবন ছিল তাদের। তারপর সেনাবাহিনী এসে আমার স্বামীকে মেরে ফেলল। শুধু তাই না, তাদের পুরো গ্রামটা জ্বালিয়ে দেওয়া হয়। সেনুয়ারা তার ৫টা বাচ্চাকে নিয়ে কোনো রকমে বাংলাদেশে পালিয়ে আসেন। আর এটা শুধু একজনের গল্প নয়, এমন হাজার হাজার সেনুয়ারার জীবন এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। সেনুয়ারার মতো গল্পগুলো আর ব্যক্তিগত থাকে না যখন এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়। আর আন্তর্জাতিক সম্প্রদায় এই প্যাটার্নটাকে একটা নাম দিয়েছে গণহত্যা। এই সংখ্যাটা দেখুন, ৩৫০-র বেশি গ্রাম। ২০১৭ সালে এগুলোকে বেছে বেছে জ্বালিয়ে দেয়া হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা জনগোষ্ঠীকে মুছে ফেলার পরিকল্পিত অভিযান। জাতিসংঘের মতে রোহিঙ্গেরা হল বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু। এর চেয়ে আর স্পষ্টভাবে এই সংকটের ভয়াবহতা বোঝানো সম্ভব না। কিন্তু এখানেই শেষ না। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে, যা যা করা হয়েছে তার পেছনে গণহত্যার উদ্দেশ্য ছিল, আর এটা আন্তর্জাতিক আইনের চোখে সবচেয়ে বড় অপরাধ। এখনও কি বিচার হয়েছে? প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসি ২০২৪ সালের নভেম্বরে মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদন করেছে। কিন্তু বিচার হওয়া আর বিচার পাওয়া এক জিনিস নয়। একটা গোটা জাতিকে রাষ্ট্রহীন করে দেবার পর তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা আর কখনো থামে না। পরের পর্বে দেখবেন ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যা আসল ঘটনা কী ছিল। লিংক ডিসক্রিপশনে আছে।